আমাদের কাজ ছিল গ্যালারির 90 মিনিট গিয়ে প্লেয়ারদের সমর্থন দেওয়া, কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটা জায়গায় এত বেশি পরিমাণ দুর্নীতি আর অনিয়ম ঢুকে গেছে যে আমরা আমাদের মূল কাজ যতটুকু করতেছি তার চাইতে বেশি এফোর্ট দেওয়া লাগতেছে কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে মাঠের বাইরে। মাঠের বাইরে টাকার অজুহাতে দলকে বাইরে খেলতে পাঠানো হচ্ছে না, তারপরে ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না প্র্যাকটিসে, তারপর হচ্ছে সিন্ডিকেট করে ভালো প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া হইতেছে। ইভেন এখনো দেখেন ফাহমিদুল ইস্যু নিয়ে এটা স্টিল একটা সিন্ডিকেট চলতেছে, এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট, কিন্তু কেউ কোনো কিছু মুখ খুলতে পারছে না। আমরা কিন্তু ওই দিন আন্দোলনের ডাক দিয়েছি। যেমন আমরা আমাদের গ্যালারিতে মানে গেলে আপনি চুপ করে বসে থাকতে পারবেন না, দাঁড়ায় থাকতে পারবেন না। আমাদের এখানে গেলে আমাদের স্টাইলে আপনাকে লাফাইতে হবে, আমাদের স্টাইলে আপনাকে হাত ওঠাইতে হবে, আমাদের স্টাইলে আপনি চিল্লাইতে হবে। আমাদের বাংলাদেশে যারা ফুটবল ফ্যান আছে এরা রাত জেগে ইউরোপের খেলা দেখে, কিন্তু এরা দেশের ফুটবলের খেলা দেখবে কারণ ওদের কাছে ওই ক্রেজটা তৈরি হয় নাই, বা ওরা ওই মেসেজটা পায় নাই, বা ওরা ওই আগ্রহটা তৈরি করতে পারে নাই। আমাদের যদি 100 ম্যাচ হারে তারপর আমরা দল থেকে মুখ ফিরাবো না। বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের কেন্দ্রীয় কমিটির এমন একটা অবস্থানে আছি যে থেকে আমার অবস্থানটা যদি বিতর্কিত হয়ে যায় তাহলে পুরো বাংলাদেশ ফুটবল আল্ট্রাসটা মারাত্মক লেভেলে বিতর্কিত হয়ে যাবে। আল্ট্রাসটা একটা কালচার, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে এই কালচারটা একদমই পরিচিত না। আল্ট্রাসের কেন্দ্রীয় কমিটিতে আসার একটা ব্যাড ইফেক্ট আছে, সেটা হচ্ছে আপনি বাইরে থাকলে আপনার খুব একটা বেশি খরচ নাই, কিন্তু যখন আপনি কেন্দ্রীয় কমিটিতে ঢুকে পড়বেন তখন আপনার খরচের পরিমাণটা আল্ট্রাসের জন্য খরচের পরিমাণটা অনেক বেড়ে যায়। আগামী 10 তারিখে আপনারা এই জিনিসটা দেখবেন, যে জিনিসটা এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলে ইভেন বাংলাদেশের স্পোর্টসেই কেউ দেখে নাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্যাপ্টেন্স কলের নতুন পডকাস্ট চ্যাপ্টারে। ক্যাপ্টেন্স কলের আজকের পডকাস্ট চ্যাপ্টারে আমি আপনাদের সাথে রয়েছি জাহিদ হাসান, এবং আমাদের আজকের অতিথি রয়েছেন বাংলাদেশের ফুটবলের অন্যতম বড় গ্রুপ বা সংগঠন বা পাগলা ফ্যান যাদের আমরা নামে চিনি, বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের দুজন কর্ণধার বা বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের পেছনে দুজন চরিত্র, মাহফুজ ভাই এবং ইয়াসিন ভাই। ওয়েলকাম ইয়াসিন ভাই এবং মাহফুজ ভাই আপনাদের ক্যাপ্টেন্স কলের নতুন পডকাস্ট চ্যাপ্টারে। ভাই, আজকে আমরা যে পডকাস্ট চ্যাপ্টারটা করবো সেটা 3টা রাউন্ডে শেষ করব, যেহেতু ব্যাপারটা পুরোটাই ফুটবল রিলেটেড। তো আমরা 3টা রাউন্ড করবো, আপনার ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এবং লাস্টে হবে পেনাল্টি রাউন্ড। তোমরা ফার্স্ট হাফের প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে, বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের অর্থটা কি? এই নামের অর্থটা কি? আসলে দেখেন, বাংলাদেশ ফুটবল আল্ট্রাস বা আল্ট্রাস শব্দটা এটা হচ্ছে এমন একটা ফ্যান বেসকে বোঝায় যারা হচ্ছে তাদের দলের জন্য ডেডিকেটেড থাকে, এবং দলের অবস্থা যাই হোক না কেন ওই ম্যাচ চলাকালীন যে 90 মিনিট আছে এই 90 মিনিট দলকে পূর্ণাঙ্গভাবে সমর্থন করে। এটা একটা কাইন্ড অফ কালচার, অর্থাৎ আল্ট্রাস একটা সংস্কৃতি। এই সংস্কৃতির সাথে আমরা বাংলাদেশে যারা আছি আমরা অতটা পরিচিত না, কিন্তু ইউরোপে বলেন, ইউরোপের ওই দিক থেকে আপনার আরো 100 ল্যাতিন বছর, আমেরিকাতে, শুধু ল্যাতিন না, ইউরোপ, ল্যাতিন বা ইভেন আফ্রিকাতেও এগুলা আরও হয়তো 50 বছর বা 80 বছর 100 বছর আগে থেকেই এই কালচারটা চলে আসছে ফুটবলের সাথে, কিন্তু আমাদের দেশে এই কালচারটা পরিচিত ছিল না। আমরা ওই কালচারটার সাথে আমরা আমাদের বাংলাদেশের ফুটবল ফ্যানদের পরিচিত করার জন্য আমরা চেষ্টা করতেছি। মূলত আল্ট্রাসটা হচ্ছে একটা কালচার, ফুটবলীয় কালচার, আর ওই ফুটবলীয় কালচারটা বাংলাদেশে আনছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের মূল লক্ষ্যটা কি? আল্ট্রাসের যে কালচারটা আছে এই কালচারটারই প্রচারণা করা, আল্ট্রাসের কালচারের মাধ্যমে পুরো দেশের ফ্যানগুলোরে এই আল্ট্রাসীয় কালচারের ভিতরে যতটা কানেক্ট করা যায় এই কানেক্ট করে বাংলাদেশের যে ফুটবল আছে এই ফুটবলের সর্বোচ্চ সমর্থনটা আদায় করা, এবং মাঠে ওরা যে 11 জন খেলতেছে ওই 11 জনের জন্য আমরা যে আরও 12 জন হিসেবে আমরা যে একটা গ্যালারিতে আসি, এবং এদের সর্বোচ্চ সমর্থন দিয়ে ওদের ওই সাপোর্টটা দেওয়া 90 মিনিট। ভাই, আপনার কাছে যাব, বাংলাদেশি ফুটবল আল্ট্রাস এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলের জন্য কাজ করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছে? বাংলাদেশ ফুটবল আল্ট্রাস কাজ করতে গিয়ে হচ্ছে মানে নিয়মিতই হচ্ছে এটা আমরা বাধা ফেস করতেছি, কারণ আমরা হচ্ছে সাধারণত আমাদের দায়িত্বটা থাকে হচ্ছে গ্যালারিতে মানে প্রতিপক্ষ দলকে নিয়ে, কিন্তু দেখা যায় যে আমাদের বাংলাদেশে সিন্ডিকেট, তারপর হচ্ছে বিভিন্ন দুর্নীতি বা বিভিন্ন কারণে দেখা যায় যে আমরা ওই জায়গার চাইতে আমাদের বেশি দায়িত্ব চলে আসে মাঠ পর্যায়ে। যেমন হচ্ছে দেখা যায় বিভিন্ন সময় ওই যে টাকার অজুহাতে দলকে বাইরে খেলতে পাঠানো হচ্ছে না, তারপরে ভালো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না প্র্যাকটিসে, তারপর হচ্ছে সিন্ডিকেট করে ভালো প্লেয়ারকে বাদ দিয়ে দেওয়া হইতেছে, তারপর এরকম বিভিন্ন অভিযোগ আছে, যার কারণে দেখা যায় যে আমাদের
ওই ওইটা নিয়ে কাজ না করতে, মানে মাঠের যে কাজ ওইটা কাজ না করে দেখা যায় যে আমাদের আসলে অন্যদিকে কাজ করতে হইতেছে আর কি। লাস্ট টাইম দেখলাম আপনারা একটা আন্দোলনও করলেন, যেটা ফাহমিদুলকে নিয়ে। তখন কি কোনো বড় বাধার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ, ফাহমিদুলকে বাধার সম্মুখীন তো মানে হওয়া লাগতেছেই। দেখা যায় যে আমাদের নর্মালি ওই জায়গায় আমরা যেহেতু এটা রোজার মাস ছিল, দেখা যায় যে আমরা রোজা রেখে কাজ করাটা টাফ। হ্যাঁ হ্যাঁ সেই জায়গাতে দেখা যায় যে হয়তো আমরা দেখা যায় 200 বা 250 মানুষ হইতো, সেই জায়গাতে হয়তো আমরা 80-90 জন মানুষ হইতে পারছি। তো ওই জায়গায় দেখা যায় যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, কিন্তু আমরা দেখা যায় যে ওইটার মানে মানে যে আমাদের একটা ইয়া ছিল ওইটা আমরা ইয়া করতে পারি নাই। দেখা যায় ওই জায়গাতে অবশ্যই মানে বাধার সম্মুখীন হয় প্রত্যেকটা জায়গায় বলতে গেলে বাধার। যেমন হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাচে আমাদের ইয়া থাকে হচ্ছে বিভিন্ন প্রতিবাদী বিভিন্ন কিছু করা। তো এই জায়গাগুলোতে দেখা যায় আইন শৃঙ্খলা বা আমরা যে আয়োজন রাখি সেখানে আমরা আসলে মানে সর্বোচ্চ সুবিধা পাই না। অন্যান্য দেশে দেখা যায় যে এরকম আলট্রাসদেরকে হচ্ছে কর্তৃপক্ষ আলাদা করে সুযোগ সুবিধা দিয়ে থাকে বা তাদের যা প্রয়োজন হয় সেটা সাপোর্ট দেয়। আমরা সাপোর্ট তো দূরের কথা, মানে অনুমতি পাই না যে আমরা যেই জিনিসগুলো আয়োজন করি সেগুলোকে ভালোভাবে উপস্থাপন করা বা প্রকাশ করা আর বা কি। দেশের দেশের জনগণের সামনে উপস্থাপন করার জন্য। হ্যাঁ সেটারই সুযোগ পাই না আর কি। মানে প্রত্যেকটা জায়গায় আমাদের আসলে বাধা আর বাধা। এখন যাব একটু পেছনের দিকে। বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের জন্ম এবং ইতিহাস সম্পর্কে একটু বলুন। এটা মাহফুজুর বল। বাংলাদেশ ফুটবলটা শুরু হয়েছিল 2019 সালের 27 মে, করোনার কিছুদিন আগে। করোনা আসছে তো ডিসেম্বরের শেষের দিকে, আমরা জাস্ট করোনার কিছুদিন আগে, এবং করোনার কারণে অনেকগুলো ম্যাচ ছিল না, যার কারণে আমরা ওই সময় গ্যালারিতে আসতে পারি নাই। আমরা গ্যালারিতে আসছিলাম 2020 সালের সেপ্টেম্বর মাসের 17 তারিখে। ওটা আমাদের সর্বপ্রথম ইভেন্ট ছিল নেপালের সাথে একটা ম্যাচে। ওই জায়গায় অলমোস্ট 200 জন মেম্বার নিয়ে আমরা ওই দিন ইভেন্ট করছিলাম আর কি। ওটা আমাদের একটা সাকসেসফুল ইভেন্ট ছিল, এবং ওই দিন থেকে আমরা মিডিয়া কভারেজগুলো পাওয়া শুরু করছি। এই জন্য মিডিয়ারও ধন্যবাদ দিতে হয়। কিন্তু এদের ইয়াসিন যেটা বললো ওটার সাথে আর একটু আমি অ্যাড করি, সেটা হচ্ছে আমরা যেটা বললাম একটু আগে যে আলট্রাসটা একটা কালচার, কিন্তু বাংলাদেশের মানুষের সাথে এই কালচারটা একদমই পরিচিত না। এই পরিচিত না থাকার কারণে অনেকে এটারে খুব ভালোভাবে প্রথম থেকে গ্রহণ করতে পারতেছে না, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় আসলে আলটিমেটলি আমরা শুরু থেকেই স্ট্রাগল করতেছি। দেশের জনগণের কাছে অ্যাকসেপ্টেন্স যে ব্যাপারটা, এই জিনিসটা পেতে আপনাদের অনেক স্ট্রাগল করতে হয়েছে। এক্স্যাক্টলি, এটা আমাদের পেতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, ইভেন স্টিল নাও আমরা অনগোয়িং আছি। এই যে আল্ট্রাসের জন্মলগ্ন থেকে শুরু করে এর পেছনে কারিগর করা। আলট্রাস যেহেতু একটা সংগঠন তো কোনো একক ব্যক্তি দ্বারা হয় না। সংগঠনের সংজ্ঞা অনুযায়ী আপনি যদি ধরেন তাহলে একগুচ্ছ লোক লাগে, সমমনা, যারা হচ্ছে এই আলট্রাসের কালচারটারে বাংলাদেশে পরিচিত করতে চায়। এরকম আমাদের অনেকগুলো সিনিয়র ভাই আছে যারা আমাদের কেন্দ্রীয় কমিটিতে আছেন, তারা আজকে আসতে পারেন নাই। এরকম আমাদের নাম বলে অনেকের বলা যাবে, কিন্তু আমাদের ওই প্রথম ইভেন্ট থেকে এখন পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কমিটিতে বলেন, আমাদের কিছু মেম্বার আছে যারা হয়তো কমিটিতেই আসে নাই কখনো, কিন্তু তারা প্রথম ইভেন্ট থেকেই এখন পর্যন্ত স্টিল নাও আমাদের কাজ করে যাচ্ছে এবং মাঠে আমাদের ফিল্ডে সমর্থন দিচ্ছে আর কি। বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের গঠনমূলক কাজ বা বিভিন্ন ইভেন্টগুলো আপনারা কিভাবে করে থাকেন বা এর প্রসেসটা কি? আমাদের বিভিন্ন উইং আছে, যেরকম অ্যাসিন মিডিয়া উইংটা দেখে, এরকম আমাদের আয়োজনের জন্য একটা আয়োজন কমিটি আছে, তারপরে ফাইন্যান্সিয়াল একটা আলাদা কমিটি আছে, কেন্দ্রীয় কমিটিরও কিছু উইং আছে যারা হচ্ছেন প্ল্যানিংয়ের বিষয়গুলো দেখে। এরকম করে আমরা প্রথমে যে ইভেন্টটা করি, আসলে ইভেন্ট তো বিভিন্ন ধরনের হয়ে থাকে আমাদের। যেরকম আমাদের যদি অ্যাওয়ে ম্যাচ হয় এটার জন্য ইভেন্টের কোয়ালিটি আলাদা, যখন হোম ম্যাচ হয় তখন ইভেন্ট কোয়ালিটি আলাদা। হোম ম্যাচ হলে সাধারণত আমরা আগে দেখি যে আমাদের গ্যালারির ক্যাপাবিলিটি কেমন, কিংবা আমরা কতজন লোক নিয়ে মেম্বার নিয়ে আমরা মাঠে যাইতে পারবো, আবার আমাদের গ্যালারির কোয়ালিটিটা কেমন, ওখান থেকে আমরা কতটা টিফো টানাইতে পারবো কিনা, ওই অনুযায়ী আমরা টিফো বাঁশি এগুলা সব কিছু একটা আয়োজন করবে। এটা আয়োজন কমিটি নির্ধারণ করে দেয় যে আমার এই ম্যাচের জন্য এই জিনিস হলে আমার ইভেন্টটা সুন্দর হবে, বা টিফোর সাইজ এরকম হলে সুন্দর হবে, বা এই ধরনের টিফো করা যায় কিনা। আয়োজন কমিটি ওটা কেন্দ্রীয় কমিটিতে আনে, প্ল্যানিং কমিটি যারা আছে ওটা প্ল্যানিং করে, ওটা কোনটা কোনটা রাখা যাবে কোনটা কোনটা রাখা যাবে না। এরপরে ওইটা হচ্ছে যারা ফাইন্যান্সিয়াল কমিটি আছে, ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটির একটা বিষয় আছে, যতটা সম্ভব হয় ওর ভিতর থেকে রেখে এরকম আমাদের সামগ্রিকভাবে কাজটা উঠে আসে। আর মিডিয়া ওই শুরু থেকেই ওই যে জিনিসগুলো আমরা করবো ওটার প্রচার করতে থাকে। তবে আর্থিক বিষয়টা হচ্ছে মানে সবার উপর দেখা যায়। আমরা যখন ম্যাচ হয় আমাদের হচ্ছে আমরা চিন্তা করি কি এটাতে আসলে আমাদের টাকা উঠাইতে হবে কিনা। যদি এটা ছোট ম্যাচ হয়, ছোট ম্যাচ বলতে আমরা ইয়াগুলাকে ধরেন সাফ মেয়েদের ম্যাচগুলা বা বয়সভিত্তিক ম্যাচগুলো, আমরা কিন্তু সব ধরনের ম্যাচে গ্যালারিতে থাকি। তো তখন দেখা যায় কি ওইগুলাতে আমরা মানে আর্থিক সহযোগিতা নেই না। মানে শুধুমাত্র বাংলাদেশ মেন্স ন্যাশনাল টিমের জন্য আপনারা না? আমরা প্রত্যেকটা বয়সভিত্তিক এবং হচ্ছে সিনিয়র জুনিয়র
ছেলে মেয়ে দুই দলেরই আর কি আমরা গ্যালারিতে থাকি বাংলাদেশের হোম ম্যাচগুলোতে। এখন আবার দেশের বাইরের ম্যাচগুলোতে আমরা মানে গ্যালারিতে থাকার মতন মানে প্রস্তুতি নিয়ে রাখছি আর কি। তো যেটা আর কি যে আমাদের হচ্ছে আপনার মানে আর্থিক বিষয়টা হচ্ছে আমাদের আমাদের কোনো নিজস্ব কোনো স্পন্সর নাই, যে আমরা কারো থেকে মানে কোনো অ্যামাউন্ট ওরকম করে নেই না। মূলত এটা হচ্ছে সবার উপর, মানে আমরা হচ্ছে জনসাধারণের উপর আমরা হচ্ছে কোনটার থেকে চাঁদা নিব ওইটা আমরা নির্ধারণ করি। ধরুন যেগুলো আমাদের ছোট ম্যাচ যেগুলোকে আমরা ধরি, যেটা ধরেন হচ্ছে বয়সভিত্তিক, এগুলোর জন্য আমরা কোনো টাকা উঠাই না। যেটা লাগে সেটা আমরা নিজেরাই যতটুকু পারি মানে ম্যানেজ করে নিই। বাকি দেখা যায় যে আমাদের সরঞ্জাম থাকে, যে ড্রাম বা বাকি যেগুলো আছে আমরা ওগুলা দিয়ে এগুলার কাজগুলো কমপ্লিট করে ফেলি। কারণ হচ্ছে কি আমরা তো আমাদের দেশের মানুষের আর্থিক অবস্থারও একটা বিষয় আছে, যেহেতু আমরা তাদের উপর নির্ভরশীল। তো আমরা শুধুমাত্র যেগুলো বড় ম্যাচ, বড় ইভেন্ট, যেরকম হচ্ছে হোম ম্যাচগুলো মানে ছেলেদের, তো ওই সময় হচ্ছে আমরা হচ্ছে আপনার ম্যাচের আগে আমাদের হচ্ছে মানে আমরা একটা ফান্ডিং করে থাকি। তো তখন দেখা যায় যে যার যার মতন করে, কেউ মানে 100, 500, মানে 1000, 5000 ওরকম করে অ্যামাউন্ট দিয়ে থাকে। তো ওইটার মানে আমরা তো একটা বাজেট থাকে, তো ওইটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের আয়োজনের পুরো খরচটা আমরা মানে মেটানোর চেষ্টা করি। মানে আপনি ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছেন যে আপনাদের বড় প্রোগ্রাম আয়োজন করতে যে ফান্ডিং এর যে ব্যাপারটা, আপনারা যারা আল্ট্রাসের মেম্বার আছেন তাদের মধ্যে থেকেই একটা ফিক্সড অ্যামাউন্টের চাঁদা নিয়ে এই জিনিসটা করে থাকেন। ফিক্সড না, এটা হচ্ছে মেম্বার দেয় এবং মানে আমাদের এটা কি ইচ্ছামূলক, যার যার ইচ্ছা যে হ্যাঁ। যতটুকু পারে? একটা জিনিস আমি ক্লিয়ার করি, আমাদের ছোট যে ইভেন্ট, ও যেটা বললো যে আমাদের ছোট ইভেন্টগুলো সাধারণত আমাদের কেন্দ্রীয় কমিটির মেম্বার আর আমাদের রেগুলার যারা মেম্বার আছে, ছোট ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে 5000, 7000 টাকা হলে আমরা ইভেন্টটা কমপ্লিট করতে পারি। সেক্ষেত্রে আর বাইরে ক্রাউড ফান্ডিং বা জনগণের কাছ থেকে টাকা নেই না, ওটা আমরা নিজেরাই ওটা করতে পারি আর কি, বা আমাদের অতটুকু মেম্বার আছে। কিন্তু বড় ইভেন্টগুলো করতে দেখা যাচ্ছে আমাদের একটু খরচের পরিমাণ অনেক বেড়ে যায়। তা ওইটার ক্ষেত্রে আমরা দুইটাভাবে সাধারণত আমাদের টাকা আসে। একটা হচ্ছে আমাদের মেম্বার যারা আছে, আমাদের রেজিস্টার্ড মেম্বার আছে, প্লাস আছেন যারা আমাদের সাথে গ্যালারিতে টাকা দেখে মানে খেলা দেখেন, ওদের কাছ থেকে কিছু নেই। ওদের কাছ থেকে গ্যালারিতে যারা আমাদের কাছে আসে এটা একদমই ফিক্সড এবং সামান্য, ওইটা দিয়ে একটা টাকা আসে। আর আমাদের যারা মেম্বার আছে, অন্যরা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে, তাদের কাছ থেকে আমরা চেষ্টা করি ওই অনুদানটা নেওয়ার। অনুদানটা আমরা এমনি নর্মালি সময় নেই না, শুধুমাত্র একটা ইভেন্ট সামনে করে ওই অনুদানটা আমরা নেই, এবং সেই অনুদানটার উপর ভিত্তি করে আমাদের মূলত ইভেন্টগুলো সাজানো হয়। যদি অনুদান কোনো ম্যাচে একটু ভালো আসে, আমাদের ম্যাচ ইভেন্ট একটু ভালো হয়। যদি অনুদানের পরিমাণ খারাপ হয়, তাহলে আমাদের ম্যাচ ইভেন্ট একটু বাকিটা আর কি দেখা যায় যে আমরা ম্যানেজ করে যতটুকু আমাদের আলট্রাসের কেন্দ্রীয় কমিটিতে আসাটার একটা ব্যাড ইফেক্ট আছে। সেটা হচ্ছে আপনি বাইরে থাকলে আপনার খুব একটা বেশি খরচ নাই, কিন্তু যখন আপনি কেন্দ্রীয় কমিটিতে ঢুকে পড়বেন তখন আপনার খরচের পরিমাণটা, আলট্রাসের জন্য খরচের পরিমাণটা অনেক বেড়ে যায়। অন্য অন্য জায়গায় হয়তো আপনি কেন্দ্রীয় কমিটিতে ঢুকলে সুবিধা পাবেন, কিন্তু আলট্রাসের কেন্দ্রীয় কমিটিতে ঢুকলে সুবিধা চেতে এটারে মানে ব্যক্তিগত সুবিধাটা কম। ব্যক্তিগত কোনো সুবিধা নাই, উল্টা আপনার খরচটা বেড়ে যায় আর কি। কারণ দায়িত্বের জায়গা চলে আসে, একটা ইভেন্ট সামনে আসছে, ইভেন্টটা তো আপনার তুলতে হবে। ইভেন্ট সুন্দর করার জন্য নিজের পকেট থেকে যা যায় যায়। তারপর সাংগঠনিক বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাইতে হয়, করতে হয়, দেখা যায় এগুলোতে কোনো সংগঠন থেকে কোনো খরচ দেওয়া হয় না, এটা যা যা খরচের কথা। আচ্ছা, এখন জানতে চাইবো যে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস যে সেন্ট্রাল কমিটি বা যারা সংগঠনের কাজ করে, আপনাদের দুইজন কে কোন পর্যায়ে আছেন? আগে যাবো মাহফুজ ভাইয়ের কাছে। আমি হচ্ছেন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ। আচ্ছা, ইয়াসিন ভাই। আমি হচ্ছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের মিডিয়ার যে সেক্টরটা আছে ওটা আমিই দেখি, মিডিয়া ম্যানেজার প্লাস হচ্ছে মিডিয়া ও প্রচার সম্পাদক আমি আল্ট্রাসের। আচ্ছা, এখন জানতে চাইবো যে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের পেছনে যারা মেন চরিত্রে আছে তাদের সম্পর্কে যদি স্পেসিফিক কিছু বলার থাকে আপনাদের। আসলে এখানে কোনো একজন বা দুজনের জন্য বলার আসলে সুযোগ নাই, কিন্তু মানে আমাদের যখন প্রথমে আলট্রাসটা ফর্ম হয়েছিল তখন থেকেই একটা একগুচ্ছ লোক এর পিছনে প্রচুর পরিশ্রম দিচ্ছে। আর আমাদের দেখেন, ওই যে ইয়াসিনও প্রথমে একটা জিনিস মেনশন করে গেছে যে আমাদের কাজ ছিল গ্যালারির 90 মিনিট গিয়ে প্লেয়ারদের সমর্থন দেওয়া, কিন্তু আমাদের বাংলাদেশের প্রতিটা জায়গায় এত বেশি পরিমাণ দুর্নীতি আর অনিয়ম ঢুকে গেছে যে আমরা আমাদের মূল কাজ যতটুকু করতেছি তার চাইতে বেশি এফোর্ট দেওয়া লাগতেছে কোন কোন জায়গায় দুর্নীতি হচ্ছে মাঠের বাইরে। মাঠের বাইরে, যার কারণে আমাদের কেন্দ্রীয় কমিটি যারা আছে এদেরও কাজ প্রেশারটা বেড়ে গেছে। আমাদের আমাদের টার্গেট তো আমাদের 90 মিনিট, কিন্তু ওই 90 মিনিটের বাইরেও আমাদের অনেক কিছু করতে হচ্ছে, কিন্তু এগুলো আমাদের করার কথা ছিল না। যদি আমাদের ওই সংস্থাগুলো যারা কাজ করে ওরা যদি ঠিকঠাক থাকতো তাহলে আমাদের এই জিনিসগুলো করা লাগতো না, কিন্তু ওরাই অনিয়ম দুর্নীতি এগুলোর ভিতরে জড়া যাচ্ছে বলে বারবার ওদেরকে আমাদের সতর্ক করতে হচ্ছে, ওদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, এগুলো নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হচ্ছে। যার কারণে আমাদের কেন্দ্রীয় কমিটি শুরু থেকে যারা আছে এরা মানে প্রচুর পরিশ্রম করছে এবং অনেক সময় অনেক হুমকি ধামকি অনেক কিছুর ভিতর দিয়ে গেছে। তারপরেও আমরা আমাদের অবস্থানে ধরে থাকতে পারছি, নৈতিকতার জায়গাতে আমরা এখনো স্বচ্ছ আছি। এটা আমাদের বলতে গেলে আমাদের প্রত্যেকটা মেম্বারের পিছনে অবদান আছে। এখানে আসলে লিস্টটা বিশাল বড়, কারণ হচ্ছে কি আমাদের এই কেন্দ্রীয় কমিটি একটা সময় ছিল না, একটা সময় হচ্ছে আমরা দলবদ্ধভাবে কাজ করতাম, তখন আমাদের কোনো কমিটিও ছিল না।
তো যার কারণে আর কি দেখা যায় যে এখন ওই ওই সময়টা যখন থেকে আমাদের কমিটি শুরু হয়, দেখা যায় অনেক লোক আছে যাদের সবচেয়ে বড় অবদান, দেখা যায় বৃষ্টির সময় হোক বা ঝড় তুফান সবকিছু পরিশ্রমটা একটু বেশি করে হ্যাঁ, হয়। কিন্তু তারাও দেখা যায় আমাদের কমিটিতে আসে নাই, দেখা যায় যে তারা হয়তো নিজের মানে পারিবারিক কারণে বিভিন্ন কারণে সরে গেছে বা কমিটিতে আসে নাই। তো দেখা যায় যে লিস্টটা একটু বড়, তবে এরকম আমাদের নাম বলতে গেলে হয়তো 5-6 জন বলা যাবে, কিন্তু এই মানুষগুলো মানে লিস্টটা অনেক বড়, যারা আসলে মানে লিস্টটা বলে কাউরে আবার ছোট করা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। মাহফুজ ভাই, আপনি বাংলাদেশের ফুটবলারদের সাথে যুক্ত হলেন কিভাবে? বাংলাদেশ ফুটবলারদের আসলে ওদের সেই সময়কার যে কার্যক্রমগুলো ছিল, আমি একটু পরে আসছি, বা 21 সালের দিকে, মানে 2-3টা ইভেন্ট পার করার পরেই আমি হচ্ছে যুক্ত যুক্ত হলেন। হয়েছি আর কি। আহ, তা ওই সময় তো ইভেন্টগুলো একটু করোনার সময় ছিল, তো বাংলাদেশে হোম ম্যাচগুলো একটু কম হতো তুলনামূলক এখনকার সময়ের চাইতে। ইভেন্টগুলো 22 সালের দিকে আমি অ্যাড হয়েছি, 22 সালের শুরুর দিকে। ওই গ্যালারির কার্যক্রম দেখে আমার ভালো লাগছে, মনে হয়েছে যে না, আমি নিজেও ফুটবলটাকে ঠিক এভাবেই ধারণ করি, সুতরাং ওরা আমার টাইপের। আমি তখন হচ্ছে ওদের সাথে গিয়ে খেলা দেখি, এবং প্রথম ম্যাচ থেকে আমি ফুললি অ্যাক্টিভ বাংলাদেশ ফুটবল। আচ্ছা, ইয়াসিন ভাই? আমি হচ্ছে ফুটবলে বেশি দিন হয় নাই, আমি খুব ছোট থেকে হচ্ছে ফুটবল বা ক্রিকেট দুইটারই মানে ফ্যান ছিলাম, প্রচুর পরিমাণে এফএম দিয়ে হলো আমি ওগুলার আপডেটগুলো নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু একটা সময় লেখাপড়া বা বিভিন্ন কারণে আমার খেলাধুলাও নিজের কম হয়েছে, বা যত সময় মানে চেষ্টা করতাম এগুলার মানে খোঁজখবর বা নিউজগুলো রাখার জন্য। তা আমি নর্মালি যখন থেকে মানে মানুষ ফুটবলের সাথে কানেক্টেড হয় মানে ফিল্ডে অথবা একদম মানে কাজ করে বা যে কোনো কমিউনিটি ইভেন্টের সাথে, আমার আসলে শুরুটা ওই দিকে না গিয়ে আমার ছিল হচ্ছে গেমিং সেক্টরে, ই স্পোর্টস আমি ছিলাম। তো হঠাৎই হচ্ছে ই স্পোর্টসের কিছু পপুলার মানে গেম হচ্ছে বাংলাদেশে ব্যান করা হয়। তো তখন হচ্ছে আমি ওই সেক্টরটা থেকে আসলে মানে সরে যাই, সরে যাওয়ার একটা চিন্তা ভাবনা ছিল। তো বলতে গেলে যেহেতু ব্যান, যার কারণে আর কি ওইদিকে আমার আর সময় দেওয়ার মতন মানে ভালো লাগতেছিল না। তো তখনই আর কি আমার ইচ্ছা ছিল যে আমি আসলে ফুটবল আমার খুব ভালো লাগে, আমি ফুটবলে কাজ করতে চাই। তো তখন হচ্ছে তখন আমার ম্যাচ দেখা হতো না তেমন একটা। তো আমি একটা ম্যাচ দেখার সিদ্ধান্ত নিই, সেটা ছিল একটা ক্লাব ম্যাচ। ক্লাব ম্যাচটা হচ্ছে বসুন্ধরা কিংস বনাম সম্ভবত আবাহনী ছিল। তো ওই ম্যাচে হচ্ছে বসুন্ধরা কিংসের একটা ক্লাব আল্ট্রাস আছে, তো আমি ওই ক্লাব আল্ট্রাস দিয়ে হচ্ছে মানে আল্ট্রাস নামটা ভালো করে চিনি। এমনিতে আগে আমরা তো নর্মালি ইউরোপিয়ান মানে খেলাধুলা সবাই কম বেশি দেখি, সেখানে আল্ট্রাস মানে আল্ট্রাসদেরকে দেখছি, বাট ওরা যে আল্ট্রাস ওইটা আমার জানা ছিল না। তো তখন তখন মানে বসুন্ধরা কিংস আল্ট্রাসের শুরুতে দেখা যায় যে বিশাল বড় এক ব্যানার ছিল, বা ওই নাম দেখে তখন আমার আসলে একটু মানে মানে একটু জানতে ইচ্ছা হয় যে আল্ট্রাস মানে এটা কি, একটু অদ্ভুত লাগতেছিল। তো তখনই আর কি আমার মানে জানার থেকে আমি আল্ট্রাস সম্পর্কে জানি। তো পরবর্তী সময়ে একটু খোঁজ নিয়ে দেখি যে বাংলাদেশ ফুটবলের আল্ট্রাস আছে, মানে বাংলাদেশ ন্যাশনাল টিমের। আমার নর্মালি যেহেতু বাংলাদেশ ফুটবলের ক্লাবে হচ্ছে অত প্রতিযোগিতা নাই, যার কারণে আমার ওইটা নিয়ে খেলা দেখে এতটা মানে পাইতেছিলাম না। তো মানে ওইটা নিয়ে কাজ করে আমার তেমন মানে ভালো লাগবে না, আমি এটা বুঝতেছি। আর ন্যাশনাল ন্যাশনাল তো ন্যাশনাল, দেশের চাইতে ওই জায়গা থেকে কাজ করে আপনার কোথাও বেশি শান্তি পাবেন না। তো তখন আমি হচ্ছে এটাতে মানে যুক্ত হওয়ার মানে করি। পরে আমাকে হচ্ছে একজন ভাই মানে যে হচ্ছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের বর্তমান আয়োজন সম্পাদক, যার নাম হচ্ছে পারভেজ, সে হচ্ছে আমাদের বলতে গেলে বাংলাদেশ ফুটবলের সবচেয়ে মানে স্টার ফ্যান। যদি তার কোনো অ্যাওয়ার্ড থাকে যে ফুটবলের সেরা ফ্যানকে, তাহলে এটা হয়তো তার নাম জানে না, কিন্তু তার ফেসটা সবাই মানে জানবে। সে মানে এতটা তাকিয়ে দেওয়া পাগলাটে, উচিত। হ্যাঁ হ্যাঁ, সে এতটা পাগলাটে মানে যা আসলে বাংলাদেশে তার মতন মানে পাগলাটে একটু খুব কমই দেখা যায়। মানে সে দেখা যায় যে তার মানে এটার উপরে কিছু নাই, তাকে যদি মানে পুলিশ মারেও বা যত কিছু করুক, সে ওই ম্যাচ দেখবে, বা যদি মানে বিরুদ্ধে কোনো প্রতিবাদ করা লাগে মানে যা মানে সে নিজেরই না কোনো ভয় করে না। তো তার মাধ্যমে হচ্ছে আমার বাংলাদেশ ফুটবল আল্ট্রাসে জয়েন হওয়া। তারপর থেকে আমি মানে দেখা যায় যে মানে এখানের কার্যক্রমগুলো এত ভালো লাগতেছিল, কারণ বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করে। আমি এত সম্পর্কে আগে জানতাম না যে ফুটবল আসলে এত দুর্নীতি বা সিন্ডিকেট হয়, বা আমরা যে যে অভিযোগগুলো রাখি, যখন দেখি যে না এটা নিয়ে হচ্ছে, আগে জানতাম যে এগুলো নিয়ে কাজ করে না বাংলাদেশ ফুটবল নিয়ে, আসলে বাংলাদেশ ফুটবলে হয়তো ভালো কিছু সম্ভব না। যখন দেখি যে তারা না, তাদের একটা লক্ষ্য যে তারা এসব জিনিসগুলোর বিরুদ্ধে সবসময় লড়বে, তখনই আর কি আমার আসলে ফুললি মানে এটাতে আমি জয়েন হওয়ার সাথে সাথেই আমার দেখা যায় যে এটা ম্যানেজমেন্টে ঢুকে যাওয়া। তারপর থেকে আমি বলা যায় যে মানে ফুল টাইম এটার সাথে আছি এবং ফুল টাইম কাজ করতেছি। তারা যেই মানে আল্ট্রাসদের যে লক্ষ্য, সাধারণত অন্য দেশে আল্ট্রাসদের লক্ষ্য থাকে গ্যালারি দায়িত্বে, কিন্তু এখানে হচ্ছে গ্যালারি প্লাস হচ্ছে বাহিরের কাজ দায়িত্ব করে, যার কারণে আর কি আমার একটু বেশি ভালো লাগে। তা আমি আসলে এখানে তারপর থেকে মানে ভালো সময় দিতেছি যাতে করে এই লক্ষ্যটা পূরণ হয় আর কি। একটু অ্যাড করি, আমারও ওই গ্যালারি থেকে বা আল্ট্রাস থেকে আসার
পিছনে পারভেজের বড় একটা ভূমিকা আছে এবং পারভেজের সাথে সর্বপ্রথম পরিচিত হয়েছিলাম এবং ওর মানে মাধ্যমে সে আলট্রাসের যে কালচারটা সেইটা খুব মনে প্রাণে ভালোবাসে, মানে এত পরিমাণে, মানে এরকম মানে এদের মতন কয়েকজন আছে যারা আসলে মানে তারা চায় মানে ইউরোপ, আমরা নর্মালি ইউরোপের ফ্যানদেরকে দেখি, ইউরোপের খেলা দেখি, কিন্তু তারা ইউরোপে মানে তারা চায় যে ওই আমরা যাতে করে ওইটার আসক্ত না হই, আমরা যাতে করে দেশের ফুটবলের জন্য চিল্লে, দেশের ফুটবলের জন্য চিল্লে, মানে এটাতে যাতে আমরা আসক্ত হই। তো নর্মালি আমরা তাদের খেলা এবং তাদের ইয়াতে আমরা আমাদের দেশে আসক্ত হইতে পারি না, কারণ আমাদের হয়তো দেখি যে আমরা ভালো ফুটবল মানে উপহার দিতে পারে নাই মানে লাস্ট মানে বছরগুলোতে। কিন্তু এটার পিছনে কারণ দেখা যায় যে দুর্নীতি বা সিন্ডিকেট। তো আসলে এই জিনিসটা সিন্ডিকেটও যাতে না থাকে এবং আমাদের এই যে খারাপ খেলা, খারাপ ফলাফল যেটা হোক, ওইটাতে আসলে দর্শকরা বা যারা ভালোবাসে তারা এটাতে মুখ ফিরা যায় না। যখন দেখে আসলে ভালো করার সুযোগ নাই, যেখানে দুর্নীতি থাকবে বা সিন্ডিকেট থাকবে সেখানে আসলে ভালো করার তেমন কোনো সুযোগ থাকে না, তখনই আসলে দর্শকরা মুখ ফিরায় নেয়। তো কিন্তু মানে এখানে এই একটা দলে আছে যারা চায় যে না, আগে আমরা এইটাকে ভেঙে দিব, যাতে করে আমাদের এটা ভেঙে দিলে অবশ্যই ফলাফল আজকে না হোক 100 বছর পর আমরা আমাদের যদি 100 ম্যাচ হারে তারপর আমরা দল থেকে মুখ ফিরাবো না, কারণ হচ্ছে আমরা ওইটাই বিশ্বাস করি 100 বছর পরে যদি ম্যাচ জয় হয় ওইটাই আমাদের শান্তি। আমাদের হচ্ছে প্রত্যেক ম্যাচ জয় দিতে হবে না, কিন্তু দেশের জন্য লড়তে হবে এবং দুর্নীতি ছাড়া এবং সর্বোচ্চ চেষ্টা করলে ফলাফল একদিন আসবেই। ভাই এখন যখন আমরা সেকেন্ড হাফের প্রথম প্রশ্ন মাহফুজের কাছে, ফুটবলের কাছে যুক্ত হয়ে আপনার অনুভূতি কেমন? আসলে এই জায়গায় যুক্ত হয়ে অনুভূতি তো অবশ্যই ভালো, কিন্তু অনুভূতির চাইতে দায়িত্বটা একটু বেশি। মানে আমিও ফুটবলার কাছে যখন যুক্ত হয়েছি, যুক্ত হওয়ার পর তাদের সাথে প্রতিটা ইভেন্টেই ছিলাম, যতটুকু পারতাম নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম ইভেন্টগুলোতে, ফাইন্যান্সিয়ালি হোক বা আমি মাঠে প্রেজেন্সের মাধ্যমেই হোক। এরপরে যখন আমাদের এটা হচ্ছেন প্রথম কমিটি ছিল, কেন্দ্রীয় কমিটির প্রথম ফর্মটা, তা আমাকে ওই মাঠের অ্যাক্টিভিটিস বা আমার যতটুকু কার্যক্রম দেখে ওরা আমাকে প্রথম যে কমিটি আছে কেন্দ্রীয় কমিটি, ওটাতে আমাদের নিয়ে নেয়। ওই নিয়ে নেওয়ার পর থেকে ওই মাঠের প্রেজেন্স এর সাথে আমার দায়িত্বের পরিমাণও বেড়ে যায়, কারণ আমি এমন একটা বাংলাদেশ ফুটবল আর্টাসের কেন্দ্রীয় কমিটির এমন একটা অবস্থানে আছি যে জায়গায় আমার অবস্থানটা যদি বিতর্কিত হয়ে যায় তাহলে পুরো বাংলাদেশ ফুটবল আর্টাসটা মারাত্মক লেভেলে বিতর্কিত হয়ে যাবে, কারণ ফাইন্যান্সিয়াল ইস্যুগুলোতে খুব বেশি ক্লিয়ার থাকতে হয়। আমি চেষ্টা করি প্রতিটা ম্যাচেই হচ্ছে একদম পাই টু পাই, পয়সা টু পয়সা হিসাব দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তারপরেও হয়তো কখনো 10-20 টাকার এদিক সেদিক হইলেও সেটা তাদের কাছে উপস্থিত করে যে 10 টাকার হিসাব তো মিলতেছে না। সুতরাং আমি আমার জায়গা থেকে এই যে তার দায়িত্বের ভারটা, প্রতিটা ইভেন্ট আসলে ইভেন্টের অন্তত 10-15 দিন 20 দিন আগে থেকেই আমার এই জিনিসটা নিয়ে এত বেশি প্রেশার পড়ে যে কোথা থেকে টাকা আসলো, কে টাকা দিল, কার কাছ থেকে টাকা চাওয়া যায়, বা এভাবে করে কোন অ্যাকাউন্ট থেকে কয় টাকা আসলো, তখন যে আসে তাকে আবার সাথে সাথে কনফার্ম করা, ভাই আপনি যে টাকাটা দিয়েছেন টাকাটা আসছে। আবার কে কোন জায়গায় মালামাল কিনবে, কয় টাকা দিব, মালামাল কিনতে চাইলে ওটা দেখি যে আসলে কেন্দ্রীয় কমিটিতে এই বিষয়ে আলোচনা হয়েছে কিনা বা সবাই এটাতে সম্মতি আছে কিনা। এরপরে প্রেসিডেন্টের সাথে কথা বলা, সাধারণ সম্পাদক আছে তার সাথে কথা বলে ওই আলোচনা করে ওই টাকার ছাড়পত্রটা দেওয়া। এগুলো নিয়ে প্রতিটা ম্যাচ ইভেন্টে অনুভূতি তো অবশ্যই ভালো এবং সাথে দায়িত্বের পরিমাণটাও অনেক বেশি আর কি। ইয়াসিন ভাই? হ্যাঁ, আমারও অনেক ভালো লাগতেছে, মানে এখানে আলট্রাসে জয়েন করে আলট্রাসের অ্যাক্টিভিটি দেখে তো অনেক ভালো লাগছে। তো যার কারণে আসলে আমার অনেক ভালো লাগে এখানে কাজ করতে। আমি বলা যায় যে এখানে অন্যরা হচ্ছে আমাদের এখানে যারা তাদের দায়িত্ব থাকে হচ্ছে আপনার শুধুমাত্র ম্যাচগুলো যখন আসে তার আগে যখন আমাদের কাজ শুরু হয় তখন তার মাঝে দেখা যায় বিভিন্ন আমরা আলাপ আলোচনা করি মেসেঞ্জার এরকম, কিন্তু আমার দেখা যায় এখানে ফুল টাইম কাজ করতে হয়, কারণ আমি সোশ্যাল মিডিয়া দেখি। আমি না, আমার সাথে আমার একটা পুরো টিম আছে। একটা সময় এটা ছোট ছিল, এখন মোটামুটি বড় টিম। তো দেখা যায় এখানে আমার পুরো বলতে গেলে 24 ঘন্টাই দেখা লাগে, কারণ রাত 2টা বাজে যদি হামজা চৌধুরী ম্যাচ থাকে তো ওইটাও দেখা লাগে। দেখা যায় যে আমার গুরুত্বপূর্ণ অনেক কাজ ছাইরা আমার এটা করতে হয়। মূলত এখানে আমার অনেক ভালো লাগে, যার কারণে আসলে আমি দায়িত্বটা খুব মানে দেখা যায় যে মানে এটা মানে করতে অনেক ভালো লাগে, যার কারণে আমি এটা মানে করতেছি আর কি। হ্যাঁ, কোনো ধরনের দেখা যায় এখানে আমার কোনো প্রফিট নাই, এখানে আমি কোনো মানে আর্থিকভাবে কোনো কিছু পাই না। দেখা যায় যে অন্য কিছু হয়তো এই সময়টা অন্য কোথাও দিলে আমি ভালো একটা মানে আমার মানে নিজের সুবিধা হতো বা নিজের ভালো হতো, কিন্তু আমি ওইটা না করে এখানে মানে এটা করতেছি কারণ আমার মনে হইতেছে তাদের লক্ষ্য অনেক ভালো এবং আমার এরকম কিছু মানে কাজ করে খুব ভালো লাগতেছে, যার কারণে আসলে আমি এখানে কাজ করতেছি। যে বাংলাদেশি ফুটবল আল্ট্রাস এখন পর্যন্ত বাংলাদেশের ফুটবলে কতটা ভূমিকা রাখতে পেরেছে বলে আপনি মনে করেন? ভূমিকা আমাদের আলট্রাস, একটা কথা বারবার আসতেছে যে আমাদের ভূমিকা রাখার কথা ছিল শুধু মাঠে, আমরা মাঠের বাইরেও ভূমিকা রাখছি। যখন সালাউদ্দিন গংরা এমনভাবে বসেছিল বাফুফেতে যে তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে ভয় পেত, সেই সময় বাংলাদেশ ফুটবল আল্ট্রাস একাধিকবার আন্দোলন করছে। ইভেন বাফুফের গেটে গিয়ে আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করছি, মিছিল করছি, গেট অবরোধ করে রাখছি। এরকম যখনই অনিয়ম আসছে তখনই আমরা এটা নিয়ে কথা বলছি, প্রতিবাদ করছি। হ্যাঁ, আমাদের হাত হয়তো অতটা শক্ত ছিল না যে আমরা একবারে সব কিছুই অনিয়ম একবারে ঠিকঠাক করে দিব,
কিন্তু যখনই ফুটবল সংশ্লিষ্ট কোনো জায়গায় কোনো অনিয়ম আসছে, বাংলাদেশ ফুটবল আল্ট্রাস সেখানে গিয়েই প্রতিবাদ করছে। ইভেন এখনও দেখেন এই ফাহমিদুল ইস্যু নিয়ে এটা স্টিল একটা সিন্ডিকেট চলতেছে, এটা সবাই জানে, এটা ওপেন সিক্রেট, কিন্তু কেউ কোনো কিছু মুখ খুলতে পারছে না। আমরা কিন্তু ওই দিন আন্দোলনের ডাক দিছি, আমাদের সাথে আরও অন্যান্য সংগঠনও ছিল। আমরা এই মাঠ এবং মাঠের বাইরে আর 90 মিনিটের কথা বলতে গেলে আমাদের যেটা প্রধান কাজ, 90 মিনিটের কথা বলতে গেলে আপনি যদি বাংলাদেশ ফুটবলের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচের স্টার্টটা দেখেন তাইলে বুঝতে পারবেন যেসব দলের কাছে আমরা অ্যাওয়ে ম্যাচে খুব মামুলিভাবে হেরে যাই, সেসব দল যখন হোমে আমাদের সাথে খেলতে আসে তাদের সাথে আমরা খুব ভালো ফলাফল করি এবং অনেক ম্যাচ জিতি এবং জিতার স্টার্টটাও আমাদের অনেক ভালো। এটা অবশ্যই আমাদের এই জায়গায় বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের বড় একটা অবদান আছে, এটা প্লেয়াররাও অনেক সময় স্বীকার করে এবং তারাও আমাদের বিভিন্নভাবে বলে যে ভাই আপনারা এটা করতেছেন, আপনাদের অনেক ধন্যবাদ, বা তারাও আমাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে মাঝে মাঝে আমাদের সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে তারা প্রকাশ করে। আমরা মনে করি যে আমরা যে পথে আগাচ্ছি, আমাদের হয়তো সংগঠন এখনও ইউরোপের মতন অত বড় না হলেও আমরা যতটুকু আছি সঠিক ওয়েতে আছি, যতটুকু অবদান রাখতে পারছি অবশ্যই ভালো পজিটিভ অবদান অনেক কিছুই রাখতে পারছি এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি এটা যদি ধরে রাখতে পারি, আমাদের সংগঠন বড় হওয়ার সাথে সাথে এই বিভিন্ন বাংলাদেশ ফুটবল সংশ্লিষ্ট যেসব সিন্ডিকেট আছে ইনশাল্লাহ আমরা একসময় সব কিছু দিতে পারবো। আশা করা যায় আমাদের অবদানটা আরও বড় হবে। এখন যাব ইয়াসিন ভাই, আপনার পছন্দের ফুটবল দল? আমার পছন্দের ফুটবলার কে? ফুটবল দল? ফুটবল দল বাংলাদেশ। অবভিয়াসলি বাংলাদেশ। বাংলাদেশের বাইরে? বাংলাদেশের বাইরে বলতে গেলে হচ্ছে সবার পছন্দের দল থাকে, দেখা যায় ইউরোপিয়ান বা লাতিন আমেরিকার যে কোনো একটা দল থাকে। তো আমার বেশি মানে আমি বাংলাদেশ ফুটবল নিয়ে কাজ করতে গিয়ে আমার হচ্ছে মানে বাহিরের, আমি একটা ছোটবেলা থেকে হচ্ছে যে ব্রাজিলের জার্সি পরতাম, কিন্তু আমার ওইটার প্রতি এতটা টান নাই। বাংলাদেশ নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি টান। আমি বলতে গেলেও এখন হচ্ছে বাইরের কোনো দলের নাম তেমন একটা বলি না। তারপর বলতে গেলে প্যালেস্টাইন বা যেই দেশগুলোর প্রতি আমার একটা ভালো লাগা আছে, প্যালেস্টাইন, তারপরে আরো এরকম কিছু দেশ আছে। তবে আমি হচ্ছে অন্যদের মতন হচ্ছে ব্রাজিল মানে পর্তুগাল বা আর্জেন্টিনা আমি ওইটা আমার লিস্টে তেমন একটা পরিচয় দিতে চাই না, কারণ বাংলাদেশকে ঘিরেই হচ্ছে সব আশা কল্পনা ইচ্ছা। আচ্ছা, মাহফুজ ভাইয়ের আনসারটা কি সেম? আমার অনেকটাই সেম। আর যদি বাংলাদেশের যদি দলই আলাদা বিবেচনা করতে হয় তাহলে বাংলাদেশের ফুটবলের ক্লাব দলে আমি বসুন্ধরা কিংসের সমর্থন করি। যদিও বসুন্ধরার অনেক সিন্ডিকেট আছে, তবে সিন্ডিকেট যে দলেরই হোক যেই হোক আমরা সবসময় সিন্ডিকেটের বিরুদ্ধে, সেটা আমরা যে দলই সাপোর্ট করি না কেন। ভাই ধরেন আপনাদের এই যে এখন পর্যন্ত বাংলাদেশ ফুটবল আল্ট্রাস কাজ করতে গিয়ে অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়, তো এই বিপদের সম্মুখীনের সময় সবার আগে কার কথা মাথায় আসে আপনাদের? এটা আসলে আমাদের যদি বলেন এটা আমাদের একটা আপসেটের জায়গা, যে আমরা যখন গ্যালারিতে বা কোনো জায়গায় কখনো ইভেন্ট করি আমাদের বিপদে, ধরেন আমরা গ্যালারিতে কোনো একটা ইভেন্ট করছি, ইভেন্টে আমাদের কোনো একটা সমস্যা হয়েছে, এই সমস্যা হয়ে আমাদের বাংলাদেশ ফুটবলের কোনো সংস্থায় বলেন বা কোনো জায়গায় আমাদের এমন কোনো অভিভাবক নেই যে তাকে আমরা ফোন দিয়ে বলবো যে ভাই আমরা বিপদে পড়ছি আমাদের উদ্ধার করেন বা আমাদের একটু সাপোর্ট দেন। আমাদের এরকম কেউ নাই। আমাদের ওই সংঘবদ্ধ হয়ে মাঠের ভিতরেই আমাদের নিজেদের প্রোটেস্ট নিজেদের করতে হয়। এটা আমাদের খুবই আফসোসের জায়গা আর কি। যদি আপনি আল্ট্রাসের পারপাসে চিন্তা করেন, এটা আসলে আমাদের জন্য একটু মানে কষ্টকর জিনিস। স্পেসিফিক কারণ আমরা সংঘবদ্ধ হয়। সংঘবদ্ধ হয়ে আমরা আমাদেরই হচ্ছেন একটা নিজেদের বলয় তৈরি করতে হয় যে না, আমরা আমাদের গ্যালারিতে আমরাই টিকে থাকবো, যত বাধাই আসুক আমরা আমাদের কাজ করে যাবো আর কি। যেমন আমাদের হচ্ছে একটা ম্যাচে হচ্ছে সিকিউরিটি নিয়ে ঝামেলা হয় বসুন্ধরা কিংস অ্যারেনায়, সম্ভবত এটা লেবানন ম্যাচে হবে। ম্যাচের পরপরই দেখা যায় সিকিউরিটির ইস্যু নিয়ে কিছু ঝামেলা হয়। পরবর্তী সময় দেখা যায় আমাদের কোনো একজনকে সিকিউরিটি যে নেতৃত্বে ছিল ওনাদের প্রধান হেড আসে এক পর্যায়ে, আইসা দেখা যায় তাকে নিয়ে যাবে, মানে তাদের যে সিকিউরিটি মানে কনস্টেবল বা যে তারা যেটাই বলে তাদেরকে বলছে যে তাকে গাড়িতে তোলো, ঠিক আছে, মানে অনেক কিছু কয়েক দফা হওয়ার পরে। কিন্তু দেখা যায় ওই জায়গাতে কিন্তু আমাদের কোনো ওইরকম, আমরা যেরকম বললাম যে আমাদের কাউকে ফোন দিব বা ওইরকম কিছু ছিল না, কিন্তু আমাদের ওই জায়গা থেকে তাকে নিতে পারেনি এবং বিন্দু পরিমাণ তার মানে পাওয়ার সে দেখাইতে পারে না, কারণ কি আমরা সেখানে সবাই একসাথে ছিলাম, যার কারণে আমাদের যতটুকু নিতে হলে আমাদের সবাইকে নিতে হবে। ওই আর কি ওই সুযোগটা থাকে না যে আমাদের উপর দিয়ে আসলে আমরা, এটা একটা ভালো যে আমাদের এরকম হেল্প একটু কমই লাগে, এর কারণ হচ্ছে কি সবাই আমরা একসাথে থাকি, মানে কাউকে যদি মানে ইয়া করে ওইটা আমরা তাকে ছেড়ে যাই না আর কি। তো এইটাই আর কি আমাদের সবচেয়ে নিজেদের মানে পাওয়ারের জায়গা, আর আমরা বিপদে পড়লে মানে এই জিনিসটাই করে আর কি, সবাই একসাথে থাকি। মাহফুজ ভাই, বাংলাদেশি ফুটবল আল্ট্রাসের এখন পর্যন্ত সবচেয়ে সাপোর্টিভ রোল কে প্লে করেছে ফুটবল আল্ট্রাসের এই জার্নি বা এই পথে? বলতে গেলে আমি এককভাবে কারো কোনো নাম নিব না, তবে আমার কাছে মনে হয় এই জায়গায় সবচেয়ে আমাদের সাপোর্টিভ মেম্বার মানে রোলটা হচ্ছে আমাদের মেম্বারদের। কারণ আপনি চিন্তা করেন আমরা সংঘবদ্ধ হয়ে আমরা 10 জন বা 20 জন আমরা যে কজনই আমরা একসাথে হই, আমাদের যদি মেম্বার্সরা আমাদের ওই লেভেলের সাপোর্ট না দিত, ফাইন্যান্সিয়ালি বলেন, গ্যালারিতে আসা বলেন, বা আমাদের বাংলাদেশ ফুটবল আল্ট্রাস তো মাঠের 90 মিনিটই আমরা চিল্লাই, সেটা চিল্লায়ও আমাদের মেম্বাররা। সুতরাং আমরা ওই আমাদের মেম্বারদের কাছেই কৃতজ্ঞ।
যে তারা আমাদের এত লেভেলের একটা সাপোর্ট দিয়ে যাচ্ছে শুরু থেকে, আমাদের উপর বিশ্বাস করতেছে। আমরা কিছুই না, আমরা জাস্ট আমাদের ওই যে মেম্বারগুলো আছে ওদের আমরা কালেক্ট করি, আমরা জাস্ট একটা ওদেরই এক জায়গায় গুছায় রাখার একটা মাধ্যম, তাছাড়া কিছু না। এই বাংলাদেশ ফুটবল আলট্রাস বলতে বাংলাদেশ ফুটবল আলট্রাসের যারা মেম্বার্স আছে তারাই। এখন জানতে চাইবো আপনার কাছে যে বাংলাদেশের ফুটবল আল্ট্রাসের একজন মেম্বার হতে হলে কি করা লাগবে? বাংলাদেশের ফুটবল আলট্রাসের মেম্বার হইতে হইলে আপনি বাংলাদেশের ফুটবলকে ভালোবাসা লাগবে, আর হচ্ছে কোনো প্রকার কোনো অনিয়ম বা এসে থাকা লাগবে না। আপনি আমাদের আছে পেজে, বিভিন্ন গুগল লিঙ্ক আছে, গুগল লিঙ্কে গিয়ে ওখানে একটা ন্যূনতম ফি ধরা আছে, একদমই খুবই সামান্য, দিয়ে ওখানে আপনার যাবতীয় ইনফরমেশন দিবেন। আর মেম্বার্সের বিষয় ও দেখে তো ওই জিনিসটা ও আরো বেটার বলতে পারবে আর কি। মেম্বারের বিষয়টা হচ্ছে আমাদের একটা সময় আমাদের একটা মেসেঞ্জার গ্রুপে সীমাবদ্ধ ছিল, যারা মানে কোনো মেম্বার স্বীকৃতি পাওয়ার এরকম কোনো মানে উপায় ছিল না। তো একটা মেসেঞ্জার, মানে আমি যখন জয়েনও করি তখন শুধু একটা মেসেঞ্জার গ্রুপ ছিল। তো দেখা যায় আমরা ওই মেসেঞ্জার গ্রুপ থাকতাম, যখন ম্যাচ আসে তখন আমাদের পেজের মাধ্যমে ডাক দিতাম। আমাদের কিছু রুলস থাকে, আমাদের ড্রেস কোড আছে নির্দিষ্ট, যে কালো টি শার্ট পরা বা কালো ক্যাপ, ফেস মাস্ক পরা বা প্যান্ট পরলে যেন কালো পরে, সবকিছু কালো আমাদের একটা ড্রেসের রুলস আছে। তো এগুলো আমরা দিক নির্দেশনা দিয়ে দিতাম, তো তারা ওগুলা পরে চলে মানে ওগুলা করেই মানে চলে আসতো। তারপর হচ্ছে বাকিটা দেখা যায় যে উপস্থিতভাবে আমরা যা মানে মানে দিক নির্দেশনা দিতাম ওইটা মেনে হচ্ছে তারা করতো। কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় যে হচ্ছে অন্যান্য আলট্রাসদেরই যদি বলি, মানে বাহিরে যে আমরা মানে আলট্রাস বলি, দেখা যায় একটা আলট্রাসে তাদের একটা গঠনতন্ত্র থাকে, রুলস থাকে, ম্যাচকে কেন্দ্র করে রুলস থাকে, প্রত্যেকটা ম্যাচকে ধরে কেন্দ্র করে বিভিন্ন ধরনের রুলস বা বিভিন্ন আয়োজন থাকে, ওইভাবে হচ্ছে তারা ওই ম্যাচের প্ল্যানিং সাজায়। তো আমাদেরও হচ্ছে ওইরকমই পরিকল্পনা দেখা যায়। আবার অন্যান্য আলট্রাসদেরও দেখা যায় কি যে মেম্বারশিপ কার্ড থাকে বা মাসিক চাঁদা দেওয়া, তারপর হচ্ছে মেম্বারশিপের একটা আইডিও থাকে, প্লাস মানে মেম্বারশিপ আবেদনের সিস্টেম থাকে। তো আমরাও দেখা যায় যে ওই জায়গাতে প্রথমে হচ্ছে আমরা একটা মেম্বারশিপ ফর্ম চালু করি একটা পর্যায়ে, যখন উদ্যোগ নিই যে আমরা ওইরকম ভাবে আগাইতে হবে। তো তখনই হচ্ছে আমাদের মেম্বারশিপ ফর্মটা ফ্রি ছিল। এক থেকে 2 দিনের মাথায় হচ্ছে প্রায় 3,500 মতন আবেদন জমা পড়ে। কিন্তু আমি নিজে ওটা মানে কল্পনা করতেছিলাম না যে এত পড়বে, হাইস্ট 500-600 এরকম হয়তো পড়বে। পরে এটা দেখার পরে হচ্ছে আমার একটু মানে মানে পুরো একদম অবস্থা খারাপ, কারণ হচ্ছে এত আবেদন আসছে। তো তখন আমার একটু এই জায়গাতে আর একটু মানে লাগছে যে আপনার সবাইকে আসলে বুঝে শুনে আলট্রাসে রেজিস্ট্রেশন করছে কিনা। কারণ আমাদের হচ্ছে কি এত সদস্য প্রয়োজন নেই, আমাদের হচ্ছে সলিড লুক মানে একদম পারফেক্ট লুক লাগবে, সেটা 50 জন হলেও আমাদের মানে যথেষ্ট, যত কম হবে তত ভালো, কিন্তু লুক যাতে হয় আমরা যেমন চাই তেমন। তো তারপর হচ্ছে আমরা ওই ফর্ম পূরণে ওইটা আমরা বাতিল করে দিই। কেন বাতিল করে দিই? কারণ আমাদের মনে হয়েছে যে আসলে অনেকেই আলট্রাসাউন্ডকে না জেনে রেজিস্ট্রেশন করতে পারে, যেহেতু ফ্রি অপশন আছে। তো পরে আমরা হচ্ছে 50 টাকা ফি দিয়ে হচ্ছে আমরা একটা ম্যাচ আমাদের আবার নতুন করে ফর্ম তৈরি করি। তো যেটা অলরেডি আমাদের মেম্বারশিপ, আমরা বর্তমানে 15,000 প্লাস হচ্ছে আমাদের বর্তমান মেম্বার আছে। আর আমরা হচ্ছে ভবিষ্যতে আমাদের ওয়েবসাইটে কাজ চলতেছে, মানে আরো উন্নত সিস্টেম বা করার পরিকল্পনা আছে। তবে বর্তমানে যদি মেম্বার হওয়ার জন্য ফার্স্ট আমাদের হচ্ছে আমাদের একটা গুগল ফর্ম আছে, সেখানে একটা ফি আছে 50 টাকা। আর বাকি তার হচ্ছে যেসব তথ্য আর আমাদের কিছু রুলস আছে যেগুলো আসলে মানে কিছু দিক নির্দেশনা আছে, সেই মানে সেগুলো দেওয়া আছে। তবে আস্তে আস্তে আমরা হচ্ছে জিনিসগুলো আরো সাজানো বা আমাদের ওয়েবসাইটে বা বিস্তারিত একটা গুগল ফর্মে দেখা যায় এত বড় বড় রুলস মানে দিয়ে রাখাটা একটু ছিল। তবে আমাদের মেন হচ্ছে যে আমাদের কালচার বা আমাদের লক্ষ্যগুলো বোঝানো। তো এগুলো আমরা আসলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে প্রচার করে থাকি যে আমাদের আসলে আমরা কি করি বা কি মানে কি করতে হবে, বা আমরা যেরকম ম্যাচ আছে সামনে, আমরা অলরেডি কয়েকটা সতর্ক পোস্ট করছি যে এরকম এরকম লোকেরা আমাদের সাথে যাবেন না। যেমন আমরা আমাদের গ্যালারিতে মানে গেলে আপনি চুপ করে বসে থাকতে পারবেন না, দাঁড়ায় থাকতে পারবেন না। আমাদের এখানে গেলে আমাদের স্টাইলে আপনাকে লাফাইতে হবে, আমাদের স্টাইলে আপনাকে হাত ওঠাইতে হবে, আমাদের স্টাইলে আপনি চিল্লাইতে হবে। তো আমরা ওই বিষয়গুলো আমরা বারবার করে হচ্ছে দিক নির্দেশনা বা যেভাবে হোক তাদের কাছে এই মেসেজগুলো পাঠানোর চেষ্টা করি আর কি। মাহফুজ, আপনার কাছে যাবো যে সামনে তো বাংলাদেশে এবং ম্যাচ আছে সিঙ্গাপুরের সাথে, তো সেই ম্যাচে আপনাদের আল্ট্রাসের পরিকল্পনা কি? সিঙ্গাপুরের ম্যাচ এটা আমাদের জন্য মানে এশিয়ান কাপের বাছাই পর্বের আমাদের বেশ বড় গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। আর এর সাথে আমাদের একটা সেন্টিমেন্ট আছে, সেটা হচ্ছে হামজা চৌধুরীর সর্বপ্রথম বাংলাদেশের হোম ম্যাচ হবে ওইটা। এই ম্যাচটা নিয়ে আমাদের পরিকল্পনা আমরা এতটুকু সাজাইতে পারছি যে আমরা এমন একটা ইভেন্ট করতে চাই এই ম্যাচ নিয়ে, যেটা বাংলাদেশের ফুটবল এখন পর্যন্ত কখনো দেখে নাই। আপনি যদি বাংলাদেশের ফুটবল হিস্ট্রি দেখেন, হয়তো আমরা শুধু গল্পই শুনছি যে 90-এর দশকে খুব ফুটবল ক্রেজ ছিল, কিন্তু সেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে নেই বা আমরা ওরকম কোনো জায়গায় আমাদের দেখার সুযোগটা নেই। বর্তমান জেনারেশনে কেউ জানেও না অনেকে বর্তমান জেনারেশনে, কারণ আমারই জন্ম 90-এর দশকের ওই শেষের দিকে, সুতরাং আমিও তো জানি না। যার কারণে আমাদের বাংলাদেশে যারা ফুটবল ফ্যান আছে, এরা রাত জেগে ইউরোপের খেলা দেখে, কিন্তু এরা দেশের ফুটবলের খেলা দেখবে, কারণ ওদের কাছে ওই ক্রেজটা তৈরি হয় নাই বা ওরা ওই মেসেজটা পায় নাই বা ওরা ওই আগ্রহটা তৈরি করতে পারে নাই। আমরা বাংলাদেশ ফুটবল আল্ট্রাস এই সিঙ্গাপুর ম্যাচ ঘিরে
10 তারিখে আগামী এই মাসের পরের মাসের 10 তারিখে ম্যাচ। মানে মে মাসের 10 তারিখে ম্যাচ, না সরি জুন মাসে, জুনের 10। জুনের 10 জুনের তারিখে। 10 তারিখে ম্যাচ। ওই ম্যাচ জুড়ে ম্যাচ ঘিরে আমাদের বিস্তর পরিকল্পনা আছে। আমাদের আগামীকাল আমাদের একটা টিম আমরা সেট করছি, যে টিমটা আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে যাবে, যেহেতু ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হওয়ার কথা আছে এখন পর্যন্ত। আমরা ওইটা ধরেই প্ল্যান আগাচ্ছি, গিয়ে ওখানকার গ্যালারি এবং সার্বিক অবস্থা দেখে আমাদের টিফো কিভাবে টিফো করা যায়। আমরা বেশ বড় একটা টিফো এবার নিতে চাচ্ছি, যেটা সাধারণত ইউরোপের ইসে দেখা যায় 60 ফিট 70 ফিট এই টাইপের টিফো, যদিও হিউজ খরচ। আমাদের ওই সব কিছু মাথায় আছে, আমাদের স্বপ্ন অনেক বড়। আমাদের সক্ষমতা যতটুকু আমরা অর্জন করতে পারবো ততটুকুই বাস্তবায়ন করতে পারবো। তবে এতটুকু গ্যারান্টি দিচ্ছি যে আগামী 10 তারিখে আপনারা এই জিনিসটা দেখবেন, যে জিনিসটা এখন পর্যন্ত বাংলাদেশি ফুটবলে ইভেন বাংলাদেশি স্পোর্টসেই কেউ দেখে নাই। আমরা ইনশাল্লাহ ততটুকু একটা জিনিস আপনাদের দেখাবো, অতটুকু আশাবাদী। বা এখন যাবো ফাইনালি পেনাল্টি রাউন্ডে। বাংলাদেশের পছন্দের খেলোয়াড় কে আপনার? অবভিয়াসলি হামজা চৌধুরী। হামজা চৌধুরী। টপ 3 জন স্পোর্টস লেজেন্ড আপনার মতে? স্পোর্টস লিজেন্ডের ভিতরে আমি সর্বপ্রথম খেলোয়াড় হিসেবে আমি নিব, এটা খেলোয়াড় আর বাফুফের সভাপতি হিসেবে মিলাবেন না। সালাউদ্দিনকে অ্যাজ এ বাংলাদেশি লিজেন্ড হিসেবে আমি খুবই শ্রদ্ধার জায়গায় দেখি, যদিও তিনি পরবর্তীতে বাফুফেতে এসে অনেক বিতর্কিত হয়েছে, ওটা বাদ। কিন্তু খেলোয়াড় হিসেবে সে আমার কাছে একজন লিজেন্ড। দ্বিতীয়ত হচ্ছেন লিওনেল মেসি, তৃতীয়ত হচ্ছে হামজা চৌধুরী। ইয়াসিন ভাই? স্পোর্টস লিজেন্ড আমার মতে হচ্ছে ফার্স্টে আসবে, যেহেতু আমাদের বাংলাদেশ ফুটবলের একটাই মানে বড় অ্যাচিভমেন্টের কথা আসলে হচ্ছে সাফ চ্যাম্পিয়ন। আমরা হচ্ছে সাফজয়ী গোলকিপার আমিনুল হক আমার হচ্ছে। তারপর হচ্ছে যদি ফুটবলের যেমন হচ্ছে মনে মুন্না আছে আমাদের বাংলাদেশ ফুটবলের, তারপর হচ্ছে কাজী সালাউদ্দিন। আমি তিনজনকে ধরে নিব, কারণ আমি বাহিরের ফুটবল বা এগুলো নিয়ে তেমন একটা আমার আগ্রহ নেই, তো যার কারণে আর কি দেশের তিনজনকে আমি সিলেক্ট। আচ্ছা, মাহফুজ ভাই, বাংলাদেশ ছাড়া পছন্দের 3টি ইন্টারন্যাশনাল দল ফুটবলে? বাংলাদেশ ছাড়া আর্জেন্টিনা, স্পেন, আর কি বাংলাদেশ ছাড়া আসলে ফুটবলটা যতটুকু ঘিরে বাংলাদেশ ঘিরেই আছে। আর ইন্টারন্যাশনালে ওরকম কোনো দলকে, আর্জেন্টিনা বাদে অন্য কোনো দলকে অতটা মানে পছন্দও করি না। আচ্ছা, ইয়াসিন ভাই? আমার হচ্ছে বাংলাদেশের পরে আসবে প্যালেস্টাইন, তারপর হচ্ছে ব্রাজিল, আর দক্ষিণ কোরিয়া। ফুটবলে আপনার পছন্দের অধিনায়ক? অবভিয়াসলি জামাল ভাইয়া। জামাল ভাই। ইয়াসিন ভাই? আমারও জামাল ভুঁইয়া, তবে অপেক্ষা আছে যে হামজা চৌধুরীকে অধিনায়ক হিসেবে দেখার জন্য। ফুটবলে আপনার ফেভারিট শট? মেবি বাইসাইকেল কিক। ইয়াসিন ভাই? আমার লং রেঞ্জের শটগুলো খুব ভালো লাগে, আর যেটা আমি নিজেও ট্রাই করি, কিন্তু বাস্তবে না, মোবাইলে ফুটবলে। আচ্ছা আচ্ছা, ভাইয়ের প্রিয় খাবার? গরুর মাংস, ভুনা খিচুড়ি। আমার গরু মাংস। প্রিয় ঘোরার জায়গা? প্রিয় ঘোরার জায়গা এটা আমার ফুটবল স্টেডিয়াম। আমি ফুটবলটা এতটা ভালোবাসি যে ফুটবল স্টেডিয়ামগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আমি প্রবাবলি ন্যাশনাল স্টেডিয়ামটাই বেছে নিব আর কি। আচ্ছা, ইয়াসিন ভাই? আমার ঢাকা স্টেডিয়াম। আমি যদি পারি যে ঢাকা স্টেডিয়াম হচ্ছে আমার আলট্রাসের হেডকোয়ার্টার হিসাবে, আলট্রাসের হেডকোয়ার্টার হিসাবে আমার নিজেরও হেডকোয়ার্টার মানে ঢাকা স্টেডিয়াম। এখন যাব জাস্ট আমরা কিছু টপ ফুটবল প্লেয়ারদের নাম বলবো, দুজন থেকে একজনের পছন্দ করতে হবে। প্রথমে যাবো মাহফুজ ভাইয়ের কাছে। লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? অবভিয়াসলি মেসি। আচ্ছা, নেইমার জুনিয়র না কিলিয়ান এমবাপ্পে? নেইমার জুনিয়র। নেইমার জুনিয়র। লুকা মদ্রিচ না কেভিন ডি ব্রুইন? লুকা মদ্রিচ। লুকা মদ্রিচ। হ্যারি কেইন না মোহাম্মদ সালাহ? মোহাম্মদ সালাহ। মোহাম্মদ সালাহ। রবার্তো লেভানদস্কি নাকি ভ্যান ডিক? দুইজন দুই ধরনের, বাট দুজনই লিজেন্ড তাদের নিজস্ব পজিশনে। লেভানডস্কি। যাবো ইয়াসিন ভাইয়ের কাছে। মেসি না রোনালদো? রোনালদো। রোনালদো। নেইমার না এমবাপ্পে? নেইমার। লুকা মদ্রিচ নাকি ডি ব্রুইন? লুকা মদ্রিচ। লুকা মদ্রিচ। হ্যারি কেইন না মোহাম্মদ সালাহ? সালাহ। লেভানদস্কি নাকি ভ্যান ডিক? লেভানডস্কি। ধন্যবাদ মাহফুজ ভাই এবং ধন্যবাদ ইয়াসিন ভাই আমাদের ক্যাপ্টেন্স কলে আসার জন্য। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণ করার জন্য, সেই সাথে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসকে আপনারা যে পরিচিতি দেওয়ার জন্য যে যতটুকু প্রচেষ্টা করছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ফুটবল আল্ট্রাসের পক্ষ থেকে। ক্যাপ্টেন্স কলকে ধন্যবাদ যে আমাদেরকে বাংলাদেশ ফুটবল আল্ট্রাসকে আমন্ত্রণ জানানোর জন্য। আশা করতেছি ক্যাপ্টেন্স কল আল্ট্রাসের সাথে এবং বাংলাদেশ ফুটবলের সাথেই থাকবে। ইনশাল্লাহ আমরা সে আশা করতেছি। আমাদের দর্শকদের জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পডকাস্ট চ্যাপ্টারে, পরবর্তী কোনো নতুন অতিথির সাথে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।